সারফেস টেনশন। তো ক্লাস 9 এ একটুখানি পড়েছিল। কি ধরনের বৈশিষ্ট্য? না, যে বৈশিষ্ট্যটা জলপথের পৃষ্ঠতলটাকে এটা হচ্ছে একটা লিকুইডের প্রপার্টি, যেটা কি করে ঠিক আছে। তোমরা যেটা জানো আর কি, সবগুলো কেমন হয়? সবগুলো হচ্ছে গোলকাকার। ছোট যে কোনো লিকুইডের ড্রপ, যে পারদের ফোঁটা, তো এগুলো দেখেছো, এগুলো সবগুলোই স্ফেরিক্যাল হওয়ার চেষ্টা করে। স্ফেরিক্যাল হলে, গোলকাকার হলে এদের যে সারফেস এরিয়াটা কম, ঠিক আছে। মিনিমাম শেপগুলোকে দেখো, সমস্ত শেপগুলোর একই পরিমাণ ভলিউম নিয়ে যদি তৈরি করো, তাহলে দেখবে স্ফেয়ারের ক্ষেত্রে যে উপরের সারফেস এরিয়া, তো সারফেস এরিয়াটাকে কম করার একটা বৈশিষ্ট্য। বিষয়টায় যাবো, আস্তে আস্তে যাবো। তো কোনো একটা রিং তৈরি করা হলো, সেই রিং এর মধ্যে একটা সাবানের সোপ ফিল্ম, না হলে সোপ ফিল্ম, সাবান, ঠিক আছে। সোপ ফিল্ম নিলে, এবার একটা সুতো, তো এর উপর তুমি ফেলে দাও, ঠিক আছে। মানে গোল আর কি, বাঁধা আছে সুতোটা, এইভাবে বাঁধা আছে। তো সোপ ফিল্মটার উপর যখন এই সুতোটাকে ফেলে দেবে, সুতোটা অনিয়মিত শেপ, সেই শেপেই। এবার যদি একটা পিন নিয়ে এর ভিতরের এই যে সোপ ফিল্ম, ভিতরে যে সোপ ফিল্ম, সেটাকে যদি ফাটিয়ে দাও, মানে সেই সোপ ফিল্মটাকে ধরো, সোপ ফিল্মটা এখান থেকে পিন করলে, তাহলে কি হবে, এই সোপ ফিল্মটা ফেটে যাবে। এর সঙ্গে সঙ্গে বাইরে আছে, আর এই যে সুতোটা আছে, এই সুতোর শেপটা দেখবে এখানে ঠিক। তো এই গোল আকৃতিটা নেওয়ার কারণটা কি? তো এই ইমাজিনারি লাইনে এই দিকে
এই দিকেও ফোর্স কাজ করবে, দু ধারেই ফোর্স কাজ। তো সারফেস টেনশন বলতে বোঝায়, সারফেস টেনশনটা কোনো বই এস দিয়ে প্রকাশ করে, কোনো বই টি দিয়েও প্রকাশ করে, ঠিক আছে? আমি এস দিয়ে প্রকাশ করি সারফেস টেনশন। তো সারফেস টেনশন হচ্ছে এল, এই লেন্থ, এই যে ইমাজিনারি লাইন, তার যদি লেন্থ এল হয়ে থাকে, তো সার বলা যে ফোর্সটা কাজ করছে, এর লেন্থের উপর যে ফোর্সটা কাজ করছে, সেটা হচ্ছে সারফেস টেনশন। অর্থাৎ সারফেস টেনশন হচ্ছে ফোর্স, সারফেস টেনশন বলতে বোঝানো হচ্ছে ফোর্স, ঠিক আছে, একক দৈর্ঘ্যে যে পরিমাণ বল কাজ করছে, সারফেস টেনশন। সারফেস টেনশনের ইউনিট এসআই একক করলে কি আসবে? ফোর্স মানে হচ্ছে নিউটন পার মিটার, আর সিজিএস করলে কি হবে? ডাইন পার সেন্টিমিটার, ঠিক আছে? তো সারফেস টেনশন জিনিসটা হচ্ছে একক দৈর্ঘ্যে যে বলটা কাজ করছে, এই তো তাই যে কোনো তলপাতের ঠিক উপরে যদি একটা ইমাজিনারি লাইন তৈরি করা হয়, সেই লাইনের প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ ফোর্স কাজ করে, সেটা হচ্ছে সারফেস টেনশন। তো এই লাইনের এদিকে ফোর্স কাজ করছে। প্রথমে যখন আমি এর উপর থ্রেড সুতোটা ব্যবহার করেছিলাম, যখন এখানে প্রথমে ছিল, মানে যখন এই পুরোটাই সোপ ফিল্মটা ছিল, সোপ ফিল্ম ছিল, তখন কি হচ্ছিল? তখন এর ভিতরের দিকে একটা এই যে লাইন, এটা তো লাইন, এর ভিতরের দিকে একটা ফোর্স কাজ করছে, বাইরের দিকেও ফোর্স কাজ করছে, ভিতরের দিকেও ফোর্স কাজ করছে, বাইরের দিকেও ফোর্স কাজ করছে, ঠিক আছে? এবার যে অবস্থায় আমি ফেলেছি, অবস্থাতেই এই সুতোটা ছিল প্রথমে। তারপরে কি করা হয়েছে? পরে যেটা করা হয়েছে সেটা হচ্ছে ভিতরের এই সোপ ফিল্মটাকে সরিয়ে দেওয়া হয়েছে। হয়েছে যে এর শেপটা কি হয়েছে না, ভিতরে তো আর ভিতরে ওই যে ফোর্স নেই, বাইরের দিকে চারিদিকে সমান ফোর্স, চারিদিকে ফোর্স কাজ করছে, ঠিক আছে? ভিতরে তো আর এখন এই মুহূর্তে আর কোনো ফোর্স নেই, সোপ ফিল্ম নেই, ভিতরে কোনো ফোর্স নেই, তাহলে বাইরের দিকে সমান ফোর্সটা সমানভাবে ডিস্ট্রিবিউশন হয়ে থাকে ফোর্সটার, ফোর্সটা যদি সমানভাবে ডিস্ট্রিবিউশন হয়, তাহলে শেপটা কিরকম দাঁড়াবে? রেজাল্টেন্ট একটা একটা জায়গায় দাঁড়াবে, সেটা হচ্ছে সেটা গোল আকৃতি নেবে, ঠিক আছে? আচ্ছা, এবার মনে করো এই ধরনের এখানে একটা সুতোকে রেখেছি, সুতো বা একটা একটা ছোট মনে করতে পারো, একটা কি বলে, একটা দণ্ড, ঠিক আছে, বা একটা তার, এই ধরনের একটা জিনিস একটা রেখেছি এখানে। এখানে সপ্লিম আছে, তাহলে ফোর্স এটা সরতে পারে, টাইট ফিক্সড, এটা এটা মুভেবল, এটা নিয়েছি, যেটা হচ্ছে মুভ মুভ করতে পারে, তাহলে এগুলো ফিক্সড। তাহলে এখানে এই ফোর্স কাজ করবে, এদিকে কোনো সক্রিম নেই, এটার উপর একটা ফোর্স কাজ করবে এইদিকে, ঠিক আছে? তাহলে এদিকে একটা, তাহলে আস্তে এদিকে এগোতে থাকবে, এর উপর একটা ফোর্স কাজ। আচ্ছা, এই এই থ্রেডটা, এই ছবিটাকে যদি আমি একটু উল্টে এঁকে নিই, ধরো এখানে একটা সোপ ফিল্ম আছে, ঠিক আছে, এটা ফিক্সড,
এই সোপ ফিল্মটার জন্য এই এই যে ওয়্যারটা, সেই ওয়্যারটার উপর একটা ফোর্স কাজ করবে, যেটা উপর দিকে। এবার দেখো, এটাকে যদি আমি স্থির রাখতে চাই, এর উপর তো একটা ফোর্স কাজ করছে, এর ফলে কি হবে, ওয়্যারটা তাহলে আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকবে। এই ওয়্যারটাকে যদি আমি এখানে স্টেবল রাখতে চাই, স্থির রাখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এখান থেকে সমান পরিমাণে একটা, মানে এইদিকে যে ফোর্স কাজ করছে সেই ধরনের ফোর্সের রেসপেক্টে একটা ভার আমাকে এখানে ঝোলাতে হবে, এমজি ভার আমি এখানে ঝোলালাম, যার ফলে বলা যেতে পারে এটা স্টেবল আছে। যদি এফটা বেশি হয় তাহলে কি উপর দিকে উঠে যাবে, আর যদি এফ ইকুয়াল টু এমজি হয় তাহলে কি হবে, ওয়্যারটা এখানে স্টেবল থাকবে। ঠিক আছে, ব্যাস। তো এর উপরে একটু অঙ্ক করা যেতে পারে। মনে করো একটা প্রশ্ন দিয়েছে, একটা সোপ ফিল্ম আছে, এই একটা সোপ ফিল্ম, এখানে একটা ভার ঝোলানো হয়েছে এম, সোপ ফিল্ম এস ইকুয়াল টু দেওয়া আছে 0.03 নিউটন পার মিটার আছে, এটা দেওয়া, সেই ওয়্যারটার লেন্থ হচ্ছে এল দেওয়া আছে 10 সেন্টিমিটার। এবার কি বলে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এম সাচ দ্যাট দ্য স্লাইডিং ওয়্যার রিমেন্স ইন ইকুইলিব্রিয়াম। বলেছে এই যে এম এর মানটা বের করতে, এই এইটা ইকুইলিব্রিয়ামে থাকে, অর্থাৎ এটা উপর দিকে উঠবে না বা নিচের দিকেও নামবে না, তাহলে এমটা কত। ঠিক আছে, তাহলে আমরা এর আগেই যেটা যে ফর্মুলাটা দেখছিলাম, এই যদি আমরা এখানে এম ব্যবহার করি, তাহলে নিচের দিকে যে ফোর্সটা কাজ করবে সেটা হচ্ছে এমজি, আমরা এমজি পাচ্ছি। বেশ, আর এস ইকাল টু আমরা কি জানি বাই এল, তাহলে এফ ইকাল টু কি হবে, এস ইন্টু এল। ঠিক আছে, এফ এর জায়গাতে আমরা বসাচ্ছি এস ইন্টু এল ইকাল টু এমজি হয়ে গেল। এবার দেখো এবার এই ক্ষেত্রে একটু সোপ ফিল্ম বলা হয়েছে, সোপ ফিল্ম, এই জায়গাটা খেয়াল করতে হবে। সোপ, এটা সোপ ফিল্ম, সোপ ফিল্মের ক্ষেত্রে সারফেস, সারফেসটা খেয়াল করো, সোপ সারফেস আছে আর ওই দিকে একখানা সারফেস আছে, অর্থাৎ সোপ ফিল্মের এরিয়া, সারফেস যেটা, সারফেস হচ্ছে দুটো, এইদিকে একটা সারফেস, সোপ সোপ বাবেল, যদি সোপ বাবেল, সাবানের বাবেল, তার ভিতরে কি আছে, বায়ুর বুদবুদ আছে, বায়ু আছে ভিতরে, তাহলে সেই সোপ সোপ বাবেলের ক্ষেত্রেও বাইরের দিকে একটা সারফেস থাকছে আর ভিতরের দিকেও একটা সারফেস থাকে। তো সোপ ক্রিম বা সোপ বাবেল এগুলো সবার ক্ষেত্রে দুটো করে সারফেস, দুখানা সারফেস থাকে, দুখানা সারফেস, সারফেস এরিয়া বলতে বা সারফেস বলতে দুখানা সারফেস থাকে সবসময়। সোপ বাবেল বা সোপ ক্রিম এই জায়গাটা একটা নোট করে রাখবে। এস এর ভ্যালু দেওয়া আছে, এম বের করতে হবে, জি এর মান বসাবে, এটা সিজিএস আছে, এটা নিউটন পার মিটার, তাহলে একে মিটার করে নেবে, তাহলে এখান থেকে আমরা এমটা বের করে বাই জি, এখান থেকে আশা করি এমটা বেরিয়ে যাবে। ঠিক আছে, বেশ, ঠিক আছে, আচ্ছা।
আমরা সারফেস টেনশনের ভ্যালু এরকম 0.07 নিউটন পার মিটার, আর সোপ সলিউশনের হচ্ছে 0.03 নিউটন পার মিটার। আমরা ওই জামা কাপড় পরিষ্কার, আমরা জল ব্যবহার করি, জলের পরিষ্কার হয়। তো জলের সারফেস টেনশনের ভ্যালু কত? এইটা 0.7, এটা হচ্ছে 0.03। সোপ সলিউশনের সারফেস টেনশনটা কম, সোপ সলিউশনের সারফেস টেনশনটা হচ্ছে কম। সোপ সলিউশনের সারফেস টেনশনটা কম হওয়ার জন্য, মানে যে জামা কাপড় পরিষ্কার করার জন্য এই সোপ সলিউশনটাকে ব্যবহার করা হয়। জামা কাপড়ের মধ্যে যে ময়লাটা কোথায় থাকে, ময়লা এবার সারফেস ছিদ্র দিয়ে যেগুলো দিয়ে যেতে পারবে তার মধ্যে দিয়ে, সব ছিদ্রের মধ্যে জল তো যখনই যেতে, জল কি হবে, জলের কণাগুলো অন্য একটা কণা করবে বেশি, মানে তাকে টানবে। তো সেটাই হচ্ছে সারফেস টেন্সিং এর ভ্যালুটা এক্ষেত্রে জলের ক্ষেত্রে বেশি, কিন্তু সোপ সলিউশনে কম। সারফেস টেন্সিং সলিউশন এর যদি সারফেস টেন্সিং কম হয়, ছোট ছোট ছিদ্রগুলোর মধ্যে দিয়ে, ছোট ছোট ছিদ্রগুলোর মধ্যে দিয়ে সোপ সলিউশনটা যেতে পারবে, যেহেতু সারফেস টেন্সিংটা কম, ঠিক আছে। তো জলটা এই ছিদ্রগুলোর মধ্যে দিয়ে গেলে ওই ছিদ্রে, ওই জায়গাতে, ওই ছোট ছোট জায়গাগুলোতে যে ময়লা থাকবে সেই ময়লাগুলো সে, ঠিক আছে। তো সোপ সলিউশনে সারফেস টেন্সটা কম হওয়ার জন্য সোপ সলিউশন ব্যবহার করাটা উপযোগী বা উপকারী বলবো। এটাকে সোপ সলিউশনটাকে মূলত ব্যবহার করা হয়, কারণ হচ্ছে একটাই, যে সোপ সলিউশনের সারফেস। বেশ, এবার একটা অঙ্ক করা যাক। আচ্ছা, পারদের ক্ষেত্রে দেখেছো, পারদের ক্ষেত্রে প্রায় সারফেস টেনশনের ভ্যালু, এস এর ভ্যালু হচ্ছে 0.4 নিউটন পার মিটার। পারদের ক্ষেত্রে ক্ষেত্রে এই সারফেস টেনশনের মানটা অনেক বেশি, অনেক বেশি হওয়ার জন্য পারদের যখন অনুপাত, যে ড্রপলেট গুলো সব গোল 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 পাওয়া যায়। প্রত্যেকটা ড্রপলেট তখন গোল হয়ে যায়, কারণ কি ওরা নিচে সারফেস বেশি হওয়ার জন্য প্রত্যেকটা কণাকে ওরা ধরে রাখতে পারে, ধরে রাখার চেষ্টা করে এবং চেষ্টা করে, ঠিক আছে। ব্যাস। এবার একটা টপিক বলি, সারফেস এনার্জি। একটা টার্ম বলা যাক, সারফেস এনার্জি জিনিসটা কি। সারফেস এনার্জিটা একটু ভালো করে বুঝে নাও। কোন পাত্রের মধ্যে তরল পদার্থ আছে, ঠিক আছে, গোটা পুরো পাত্রে তরল পদার্থ আছে। তো নিচের দিকে যে অণুগুলো আছে এবং এই উপরের লেভেল সারফেসে, এটা হচ্ছে সারফেস। সারফেসে যে অণুগুলো আছে, এই অণু, দেখো স্টেবিলিটি বেশি, মানে অণুগুলোর ওই জায়গাতে থাকার, এক জায়গাতে থাকার হচ্ছে নিচের কারণটা কি, আর নিচের দিকে যে এই যে অণুটা, এই অণুটার উপর এর আশপাশে যে অণুগুলো আছে, সেই অণুগুলো সবাই, এই অণুগুলো এর উপরে চারিদিকে সমানভাবে বল প্রয়োগ করছে, ঠিক আছে। সমানভাবে বল প্রয়োগ করলে তার মুভমেন্ট হবে না, মুভমেন্টটা কম হবে, মানে হবে না, যে সমানভাবে বল প্রয়োগ করলে তাহলে এর কোনো মুভমেন্ট হবে না। কিন্তু
এর উপরে যে বলটা বা সারফেস টেনশন এটা কাজ করবে, সেখানে এই একে টানবে, তাহলে এর রেজাল্টেন্টটা কোন দিকে হবে? সারফেসে যে অণুটা আছে তার উপর যে বলগুলো পড়ছে, সেই বলগুলোর রেজাল্টেন্টটা কোন দিকে হবে? তাহলে উপরের লেভেলে যে অণুগুলো আছে নিচে, তাহলে এর যেমন স্টেবিলিটি এক জায়গাতে থাকার, কিন্তু এর স্টেবিলিটিটা নেই। তাহলে এই অণুটা কি হচ্ছে? স্টেবিলিটি বলতে ওই জায়গাতে থাকার থাকার কথা বলছি আমি, ওই পজিশন। তো এই অণুটা এই জায়গাতে কিন্তু থাকতে পারছে না। এই অণুটা কি করছে, এদের এই ফোর্সের জন্য এ নিচের দিকে নেমে চলে আসছে। অণুগুলো নিচের দিকে নেমে আসছে। এবার উপরের দিকের অণুগুলো যদি নিচের দিকে নেমে আসে, তাহলে সেই জায়গাটা খালি হবে। খালি হলে কি হবে? গিয়ে সেই জায়গাটাকে দখল করার চেষ্টা করবে। ঠিক আছে? তাহলে এই হলো অন্য একটা অণু ওই জায়গাতে চলে যাচ্ছে। তাহলে দেখো, অন্য একটা অণু যখন ওই জায়গাতে যাবে, নেমে এলো এখান থেকে নেমে এলো, অন্য একটা অণু যখন ওই জায়গাতে যাবে, এনার্জি নিয়ে ওখানে উঠতে হবে। তাহলে কিছু পরিমাণে এনার্জি, ঠিক আছে? তাহলে উপরের দিকে অণুগুলো তাদের এনার্জিটা নিচের দিকের অণুগুলোর তুলনায় বেশি। ঠিক আছে? সারফেস লেভেলে যে অণুগুলো থাকছে সেখানে যে অণুগুলো থাকছে সেই অণুগুলো এনার্জিটা নিচের অণুগুলোর থেকে বেশি। আচ্ছা, আর এখানে আরেকটা ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে অণুগুলোর, তাহলে কি হচ্ছে, অণুগুলোর একটা ওঠানামা চলছে এখানে। ঠিক আছে? ওঠানামা একটা চলছে। এই জিনিসটাকে বলা হয় মাইক্রোস্কোপিক, কন্টিনিউয়াস মাইক্রোস্কোপিক টার্বুলেন্স। ঠিক আছে? মানে এখানকার অণুগুলোর মধ্যে প্রবাহ, এখানে অণুগুলোর মধ্যে একটা প্রবাহ, সেই অণুগুলো হচ্ছে অণুগুলোর উপরের লেভেলে যে অণুগুলো থাকছে সেই অণু এনার্জিটা বেশি। আর উপরে যে, আর প্রত্যেকটা তল পদার্থেরই একটা বৈশিষ্ট্য হচ্ছে, প্রত্যেকটা তল পদার্থেরই একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা স্টেবল হতে চায়। স্টেবল হতে চায় মানে কি, এনার্জিটা কমাতে চায়। প্রত্যেকটা তল পদার্থ উপরের লেভেলে যে অণুগুলো আছে সেই অণুগুলো চায় কি করতে, স্টেবল হতে চায়। স্টেবল হতে চায় মানে তারা তাদের মধ্যে তাদের সেখানে যে এনার্জিটা আছে সেই এনার্জিটাকে কমাতে চায়। তো কমাতে গেলে এনার্জিটাকে কমাতে চায়। ঠিক আছে? তো উম, তো এনার্জিটাকে যদি কমাতে কমাতে হয়, তাহলে তাকে কি করতে হবে, উপরের যে সারফেস এরিয়া, এনার্জিটাকে যদি কমাতে হয় তাহলে উপরের যে সারফেসটা আছে, সারফেস এরিয়া আছে, এরিয়াটাকে তাহলে তাকে কি করতে হবে, কমাতে হবে। ঠিক আছে? সেই জন্য প্রত্যেকটা তরল পদার্থই চাই উপরের সারফেস এরিয়াটাকে কমানোর। ক্লিয়ার হলো? তাহলে উপরের উপরের সারফেস এরিয়াটাকে কমানোর প্রবণতা থাকে সমস্ত তরল পদার্থের। তার জন্য কি হয়, প্রত্যেকটা তরল পদার্থ চেষ্টা করে উপরের সারফেস এরিয়াটাকে কমানোর জন্য, কমাতে গেলে যে শেপটা যেটা তৈরি হয় সেটা হচ্ছে গোল। ঠিক আছে? এখান থেকেও তোমরা উত্তর দিতে পারবে যে সমস্ত তরল পদার্থের মানে সমস্ত গোলকাকার হওয়ার কারণটা হচ্ছে এটা, যে উপরের সারফেসে যে অণুগুলো থাকে সেই অণুগুলোর মধ্যে একটা কন্টিনিউয়াস মাইক্রোস্কোপিক টার্বুলেন্স চলতে থাকে। তো তাদের মধ্যে এনার্জিটা বেশি থাকে। তো তাদের এনার্জিটাকে যদি কমাতে হয় তাহলে কি করতে, উপরে যে সারফেস এরিয়া সেটাকে কমাতে হবে। বেশ, ঠিক আছে। তো আমরা একটু প্রবলেম দেখি একটা।
মনে করো ফিল্ম একটা ওয়্যার, ঠিক আছে, ওয়্যারের লেন্থ মনে করো এল। এখানে এই যে এই লেন্থটা মনে করো এক্স। এই ওয়্যারটাকে আমি সরাবো, কিছুটা পরিমাণ সরালাম, এই ওয়্যারটাকে আমি কিছুটা বাইরের দিকে, তাহলে তার উপর আমাকে তাহলে কি করতে হচ্ছে, বল প্রয়োগ করতে হবে। এর উপর আমাকে কিছুটা বল প্রয়োগ করতে হবে, ঠিক আছে। এই বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করে এটাকে আমি সরালাম, কতটা সরালাম, ডেল্টা এক্স সরালাম। এটা হচ্ছে যে লেন্থ, ঠিক আছে, এই যে ওয়্যারটার লেন্থ হচ্ছে এটা, এখান থেকে এইটা। এটা বুঝতে সুবিধার জন্য আমি ওয়্যারটাকে বড় হয়ে গেছিলাম, ঠিক আছে। এই যে ওয়্যার, এই ওয়্যারটার লেন্থ হচ্ছে এল। এটা ফোর্স প্রয়োগ করলে, এটা হচ্ছে সোপ ফিল্ম, এটাকে সরালাম, কতটা সরালাম, ডেল্টা এক্স সরালাম। এরপর ফোর্স আমাকে প্রয়োগ করতে হচ্ছে, ফোর্স দিয়ে আমি এটাকে সরালাম। তো প্রথমে ইনিশিয়াল এরিয়া কত ছিল, এল ইন্টু এক্স। ফাইনাল এরিয়া কত, ফাইনাল এরিয়া হচ্ছে এল ইন্টু এক্স প্লাস ডেল্টা এক্স, ঠিক আছে, ফাইনাল এরিয়া। তাহলে এরিয়ার ডিফারেন্স কত হলো, এফ মাইনাস এআই, মানে ডেল্টা এ বলছি আমি, তাহলে এটা কত, এল ইন্টু ডেল্টা এক্স, ঠিক আছে। এই এরিয়াটা বাড়লো, এরিয়াটা বাড়ানো হলো। দেখো এখানে যেহেতু এটা সোপ ফিল্ম হওয়ার জন্য দুটো এরিয়া, তাহলে এখানে এই যে এর ভ্যালুটা অ্যাকচুয়ালি যেটা হবে টোয়াইস এল ডেল্টা এক্স। সোপ ফিল্মের এরিয়া যেটা দেওয়া হলো সেটা হচ্ছে এটা, তাহলে এটা সোপ ফিল্ম আমরা দেখে নিই। ওয়ার্ক ডান হচ্ছে এফ ইন্টু ডেল্টা এক্স বল, এর উপর যে বলটা প্রয়োগ করা হচ্ছে আর তার কারণ। এবার যেহেতু এটা সোপ ফিল্ম হওয়ার জন্য ওয়ার্ক ডান দুখানা সারফেস থাকার জন্য এখানে টু থাকবে একটা, তাহলে এটা ওয়ার্ক ডান, তাহলে এফ এস ইকাল জানি এফ বাই এল, তাহলে এফ ইকাল টু হচ্ছে এস ইন্টু এল, তাহলে এখানে জায়গায় এস ইন্টু এল ইন্টু ডেল্টা এক্স আছে এখানে, এস এল, দেখো টোয়াইস এল ডেল্টা এক্স সমান আমরা কি ডেল্টা এ, তাহলে এস ওয়ার্ক ডান যেটা এস ইন্টু ডেল্টা এ, মানে যে হচ্ছে এস ইন্টু ডেল্টা এ, এই যে ওয়ার্ক করলাম আমি ফোর্স, এটা ফিল্মটাকে সরিয়ে যে ওয়ার্ক ডানটা করলাম আমি, তো ওয়ার্ক ডান যেটা, সেই ওয়ার্ক ডান এনার্জি রূপে সঞ্চিত হলো, অর্থাৎ এখানে যে এনার্জি যেটা সঞ্চিত হলো সেটা তারই ভ্যালু হচ্ছে এস ইন্টু ডেল্টা এ। সারফেস এনার্জি এখানে যেটা সঞ্চিত হলো সেটা হচ্ছে তার ভ্যালু এইটা। তার মানে কি হলো, এটাকে যখন আমি সরাচ্ছি তার মানে ইনক্রিজ করলো, তাহলে এখানে সারফেস এনার্জি ইনক্রিজ, ঠিক আছে, সারফেস এনার্জি বাড়লো, সারফেস এনার্জি, তাহলে সারফেস এনার্জি যে পরিমাণ বাড়লো তার ভ্যালুটা সারফেস টেনশন ইন্টু ডেল্টা এ, ক্ষেত্রফল এরিয়াটা যে পরিমাণ বাড়লো ডেল্টা এ, ঠিক আছে, যেখানে ডেল্টা এর ভ্যালু কি, ডেল্টা এল ইকুয়াল টু হচ্ছে এটা। বেশ, আবার যদি এখান থেকে আমরা যদি এস এর সংজ্ঞা দিতে চাই,
তাহলে এস ইকালটা আমরা কি পাচ্ছি, ডেল্টা ইউ বাই ডেল্টা এ। ঠিক আছে, এর উপর বেস করে কয়েকটা অঙ্ক দেখে নাও। ক্লিয়ার আছে? দেখো প্রশ্ন দিয়েছে, এটা 1 সেন্টিমিটার এই লেন্থ আর কি, এই সুতোটার বা ওয়্যারটার লেন্থ দেওয়া আছে 10 সেমি, সোপ ফিল্ম এখানে একটা সোপ ফিল্ম আছে, সোপ ফিল্মের এস আছে, এস ইকুয়াল টু হচ্ছে 0.04 নিউটন পার মিটার। তো ডব্লিউ বের করতে হবে আর ডেল্টা ইউ বের করতে হবে। ঠিক আছে, এলটা দেওয়া আছে 10 সেন্টিমিটার, এটা প্রাইমারি লেন্থ দেওয়া আছে 1 সেন্টিমিটার। তাহলে আমাকে কি বের করতে হবে, প্রথমে আমরা জানি ডেল্টা এর ফর্মুলা কি, এস ইন্টু ডেল্টা এ। ঠিক আছে, এস এর ভ্যালু কি দেওয়া আছে দেখো 0.0। এবার ডেল্টা এ, ডেল্টা এর ফর্মুলা কি, ডেল্টা এ হচ্ছে টোয়াইস ইন্টু কিছু, টোয়াইস ইন্টু এল ডেল্টা এক্স। এটা ছিল 0.04 বসাও, 2 এল, এল কত, এল হচ্ছে 10 সেন্টিমিটার, এল হচ্ছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার একে মিটার করতে, ইন্টু মিটার করতে গেলে -3 হলো। আবার ডেল্টা ডেল্টা এক্স এটা একটা দেওয়া আছে, এর যেটা সরানো হয়েছে সেটা হচ্ছে 1 সেন্টিমিটার, ডেল্টা এক্স দেওয়া আছে 1 সেন্টিমিটার, এটা এল হলো, ডেল্টা এক্স দেওয়া আছে 1 সেন্টিমিটার, তাহলে 1 ইন্টু 10⁻³ এটা ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, তো এটা বেরোবে ডেল্টা ইউ। আচ্ছা, ডেল্টা ইউ যেটা এনার্জি, সেই পরিমাণ এনার্জি তো সেটাই তো ওয়ার্ক ডান, অর্থাৎ ডেল্টা ইউ যেটা বেরোচ্ছে সেটাই হচ্ছে ওয়ার্ক ডান। ঠিক আছে, এখানে মূলত এই দুটো ফর্মুলা জেনে রাখলে তোমার সব অঙ্ক হয়ে যাবে। একটা হচ্ছে এই ডেল্টা ইউ ইকুয়াল টু এস ইন্টু ডেল্টা এ, আর ডেল্টা এর ভ্যালুটা এই জায়গাটা একটু খেয়াল রাখবে, টোয়াইস ইন্টু এল ইন্টু ডেল্টা এক্স। এই দুটো ফর্মুলা খেয়াল রাখলে সব অঙ্ক হয়ে যাবে। বেশ, ক্যালকুলেশন গুলো পরে করে নেবে। আচ্ছা, আবার একটা অঙ্ক দেখো, সব অঙ্ক এই ধরনেরই, যে করে করাচ্ছি, যে টাইপগুলো দেখাচ্ছি সব এই টাইপের অঙ্ক। আমি কয়েকটা প্রশ্ন দিয়ে দেবো, সেগুলো উত্তর করে পাঠাবে। দেখো দিয়েছে, find the work required to increase the radius of a soap bubble from 2 centimeter to 5 centimeter. ছিল 2 সেন্টিমিটার, তারপর সেটাকে কি করা হলো, 5 সেন্টিমিটার, তার রেডিয়াসটাকে বাড়ানো। তাহলে এর জন্য কি পরিমাণ এনার্জি দরকার। ঠিক আছে, এস এস ইকুয়াল টু দেওয়া আছে 0.03 নিউটন পার মিটার, এসটা দেওয়া আছে। তাহলে আমাদেরকে বের করতে হবে যেটা, সেটা হচ্ছে ডেল্টা ইউ। ডেল্টা ইউ সমান কত, তাহলে প্রথমে আমরা দেখবো ডেল্টা ইউ আছে এস ইন্টু ডেল্টা এক্স, এই
ডেল্টা এ মধ্যে আমরা ডেল্টা এ বলতে কি বোঝাচ্ছে? ডেল্টা এ মানে এরিয়ার যে প্রসারণ, এটা কি দেওয়া আছে? এটা দেওয়া আছে একটা বাবেল, সোপ বাবেল মানে তাহলে সেটা কি? সেটা হচ্ছে একটা স্ফেয়ার সারফেস এরিয়া। তাহলে গোলকের সারফেস এরিয়া আমাকে দেখতে হবে। তাহলে সোপ বাবল, সোপ বাবল যদি হয়, সেই সোপ বাবল, প্রত্যেকটা সোপ বাবল ভিতরে প্রথমে যে ইনিশিয়াল যে সোপ বাবল তারও কিন্তু সারফেস এরিয়া দুটো, আবার বাইরে যখন এই 5 সেন্টিমিটার রেডিয়াসে যে সোপ বাবল হলো তারও সারফেস এরিয়া হচ্ছে না। ঠিক আছে, তাহলে তাহলে সেই হিসাবে আমাদেরকে দেখতে হবে, অর্থাৎ প্রথম বল টোয়াইস সবার সঙ্গে, এর সঙ্গে 2 গুণ হবে, তার সঙ্গে তার সারফেস এরিয়ার সঙ্গে 2 গুণ হবে, অর্থাৎ টয় 4 পাই পরেরটা, অর্থাৎ 4 পাই আর স্কোয়ার, ক্যাপিটাল আর ধরছি আমি পরেরটাকে, ক্যাপিটাল আর মানে 5 সেন্টিমিটার, আর স্মল আর ধরছি 2 সেন্টিমিটার, -2 × আর স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে এটা ক্যালকুলেশন করে রেজাল্ট এটা করে নেবে, এটা পারবে, আর কিছু নেই। প্রশ্নটা বোঝা গেছে? প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল এটাই যে প্রথমে সোপ বাবল সেটা 2 সেন্টিমিটার ছিল, সেই সোপ বাবলটাকে বাড়িয়ে আমি 5 সেন্টিমিটার করলাম। তাহলে তাহলে তার মধ্যে কি হচ্ছে? এনার্জি ইনক্রিজ করছে। তাহলে এনার্জি দিয়ে তো এনার্জি ইনক্রিজ করছে, তার এনার্জি তো আমি বাইরে থেকে দিচ্ছি, দিয়ে তো আমি বাইরে মধ্যে কি হচ্ছে? এনার্জি ইনক্রিজ করছে, এই জায়গাটা খেয়াল রাখবে। যদি সোপ বাবলটা বাড়ছে তার মানে কি? এনার্জি সেখানে জমলো, মানে আমি বাইরে থেকে দিলাম, তাহলে সেখানে কি হচ্ছে? এনার্জিটা জমছে। তাহলে এখানে প্রথমে তাহলে আমাদেরকে এনার্জির ইনক্রিজ যেটা, তার পরিমাণটা আমরা কি করে দেখবো? ডেল্টা এস ইন্টু ডেল্টা এ। ডেল্টা এ মানে কি? দুটো সারফেস এরিয়া যেহেতু, তাহলে এর সারফেস এরিয়া মাইনাস দ্বিতীয়টা সারফেস এরিয়া। এটা ক্যালকুলেশন তথ্যই দেওয়া আছে, এস এর ভ্যালু দেওয়া আছে মানে 5 সেন্টিমিটার, এটা নিউটন পার মিটার দেওয়া আছে, তাহলে এটা মিটার করে নিতে হবে, মিটার করতে হবে, এগুলো খেয়াল রাখবে। তারপর একটা অঙ্ক দেখো, লিকুইড ড্রপ। এটা লিকুইড ড্রপ, প্রথমে 6 মিটার, সারফেস টেনশন দেওয়া আছে 0.07 নিউটন পার মিটার। কি করা হয়েছে? এই লিকুইড, একটা বড় একটা লিকুইড ড্রপ, সেটা ভেঙে গেল, টুকরো টুকরো হয়ে গেল। কতগুলো টুকরো হলো? 1000, 1000টা টুকরো হয়ে গেল। একটা একটা ড্রপ ওয়ান, সেটা ভেঙে 1000টা ড্রপলেট তৈরি হলো, লিকুইড ড্রপ তৈরি হলো। ঠিক আছে, লিকুইড ড্রপ বলা হচ্ছে, সোপ বাবল নয়, সুতরাং একটাই সারফেস। আচ্ছা, কি বলেছে? ডিভাইস ইন্টু 1000 আইডেন্টিক্যাল ড্রপলেটস। তাহলে 1000টা ড্রপলেটস তৈরি হলো, যাদের রেডিয়াস ধরে নাও আর, 8টা, যাদের রেডিয়াস হচ্ছে আর, আমি ধরলাম, আর দেওয়া নেই। বেশ, আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন সারফেস এনার্জি? সারফেস এনার্জি চেঞ্জ কতটা, সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তো আমাকে আগে আমি একটা জিনিস এখানে দেখে নিতে পারি, এর যে রেডিয়াস 1000টা, যদি আর রেডিয়াসের ড্রপলেটস তৈরি হয়, ছোট ছোট ড্রপলেটস 1000 তৈরি হয়, তাহলে এই আর এর সঙ্গে একটা আর এর আমি সম্পর্ক করতে পারবো। কিভাবে সম্পর্ক হবে? এর ভলিউম আর এখানে যে 1000টা ছোট ছোট, তাদের যে ভলিউম, সেই ভলিউমটা নিশ্চয়ই এক হবে। এর ভলিউম কত? এর ফর্মুলা, এর ভলিউম হচ্ছে 4/3 πr³ ইকুয়াল টু 1000, এর ভলিউম কত? r³, 3.5 তাহলে r³ ইকুয়াল টু এটা ইন্টু r³, তার মানে r ইকুয়াল টু 10r, স্মল r ইকুয়াল টু হচ্ছে r/10। আচ্ছা, এই r তাকে 10 দিয়ে ভাগ করলাম, তাহলে এটা দাঁড়াচ্ছে 10⁻⁷ মিটার।
অর্থাৎ আর ইকুয়াল টু আমার বেরিয়ে গেল 10⁻⁻7 মিটার। এটা হলো। এবার আমাকে দেখতে হবে সারফেস এনার্জি চেঞ্জ, সারফেস এনার্জির কি পরিমাণ চেঞ্জ হচ্ছে তারপর সেটাকে দেখতে হবে। তো এবার আমাকে চেঞ্জ ডেল্টা ইউ ইকুয়াল টু আমাদের কাছে ফর্মুলা এস ইন্টু ডেল্টা এ। আচ্ছা, এই জায়গাটা এবার আমাকে দেখতে হবে সারফেস এনার্জি এস এর ভ্যালু দেওয়া আছে। এবার ডেল্টা, এটা যেহেতু সোপ বাবেল নয়, সোপ ড্রপলেট নয়, সুতরাং ওই 2 দিয়ে গুণ করার ব্যাপার এখানে কিছু থাকবে না। এস এর ভ্যালু যেমন আছে সেরকম বসাবে। 0.0 এরিয়া পরিবর্তন। আচ্ছা, পরিবর্তনটা কত হচ্ছে? আচ্ছা, এখানে সারফেস এরিয়া বাড়ছে, এখানে এনার্জিটা কি হবে? এনার্জি এখানে বাড়বে। তাহলে 1000টা ড্রপলেটস তৈরি হলো, তাহলে 1000 তাদের সারফেস এরিয়ার ফর্মুলা কি? গোলক 4 পাই আর স্কোয়ার মাইনাস 4 পাই আর স্কোয়ার, এটা আর এগুলো হচ্ছে আর। আচ্ছা, এই আর এর ভ্যালু দেওয়া আছে, এই আরটা কত? এটা। আর এই আরটা হচ্ছে এটা। সুতরাং এখান থেকে আমি ডেল্টা ইউটাও বের করে নিতে পারবো। বেশ, এই ক্যালকুলেশন হয়ে যাবে। আচ্ছা, আর একটা লাস্ট অঙ্ক দেখো, এই ধরনের আরেকটা অঙ্ক IIT 2017-তে ছিল। দেখো প্রশ্নটা দিয়েছে ওই ধরনের একই ধরনের জিনিস। এখানে আর ইকুয়াল টু দেওয়া ছিল 10⁻² মিটার। সেটা কি হয়েছে? গিয়ে অনেক ড্রপলেট তৈরি হয়েছে। কতগুলো তৈরি হয়েছে সেই সংখ্যাটা দেওয়া নেই, বলা আছে কে সংখ্যক ড্রপলেট তৈরি হয়েছে। তাদের রেডিয়াস নিশ্চয়ই কম হবে। আর কি দেওয়া আছে? এখানকার সারফেস টেনশন এস, সারফেস টেনশন তার ভ্যালু দেওয়া আছে 0.1/4 পাই নিউটন। আর বলেছে ডেল্টা ইউ, এনার্জির চেঞ্জটাও বলে দিয়েছে। এনার্জির চেঞ্জের ভ্যালু দিয়েছে 10⁻³ জুল। ডেল্টা ইউটা বলেছে। আরেকটা তথ্য দিয়েছে, এই যে কে এর ভ্যালু, কে ইকুয়াল টু বলেছে 10⁻⁴। কতগুলো আইডেন্টিক্যাল সংখ্যক ড্রপলেটস তৈরি হয়েছে। একটা বড় ড্রপলেট যার রেডিয়াস হচ্ছে আর, সেটা ভেঙে গিয়ে কে সংখ্যক ড্রপলেটস তৈরি হয়েছে 10⁻⁴। ঠিক আছে? তো এখন প্রশ্ন যেটা দেওয়া আছে, আলফা সমান কত? অপশন দিয়েছে 4, 8, 2। আচ্ছা, একটা ড্রপলেটস যার রেডিয়াস হচ্ছে আর, সেটা ভেঙে গিয়ে কে সংখ্যক এই ছোট ছোট ড্রপলেটস তৈরি হয়েছে, যেখানে কে ইকুয়াল টু বলেছে 10⁻⁴। তো এই আলফা ইকুয়াল টু কত? তার সঙ্গে আর কি কি তথ্য দিয়েছে? এস ইকুয়াল টু দেওয়া আছে এটা, আর এনার্জি চেঞ্জ, এই ড্রপলেটস থেকে যখন ড্রপলেটস ভেঙে তৈরি হলো তখন এনার্জি চেঞ্জের ভ্যালু দিয়ে দেওয়া আছে এইটা। ঠিক আছে? এখানে এই আর এর সঙ্গে আর এর একটা সম্পর্ক আমরা এখানে তৈরি করে নিতে পারি। আচ্ছা, কিভাবে তৈরি করব? এর ভলিউম আর কে সংখ্যক ড্রপলেটস এর ভলিউম আমরা 4/3 পাই আর কিউব ইকুয়াল টু এর ভলিউমটা হচ্ছে কে সংখ্যক তৈরি হয়েছে 4/3 পাই, 4/3 পাই কাটলো, তাহলে আর কিউব ইকুয়াল টু হচ্ছে কে ইন্টু আর কিউব দেওয়া আছে। ঠিক আছে? তাহলে কে ইকুয়াল টু আমাদের আরেকটা তথ্য দিয়েছে, কে সমান 10⁻⁴। তাহলে আর কিউব ইকুয়াল টু 10⁻⁴। আচ্ছা, তাহলে আর ইকুয়াল টু আসছে আমাদের 10⁻⁴/3 আর 10⁻⁴/3, স্মল আর ইকুয়াল টু
আমাদের কাছে তথ্য আসছে এটা, ঠিক আছে। তাহলে এই তথ্যটা আমরা আগে নোট করে নিই। আর ইকুয়ালটা হচ্ছে r/10⁻⁴ তাহলে এই একটা তথ্য আমরা বের করলাম, দেখবো, ঠিক আছে। ডেল্টা ইউ ইকুয়াল টু আমাদের কাছে ফর্মুলা কি, এস ইন্টু ডেল্টা এ। আচ্ছা, এটা লিকুইড ড্রপলেট, সোপ বাবেল নয়, সেহেতু দুই দিয়ে গুণ। তাহলে ডেল্টা ইউ এর ভ্যালুটা আমরা আবার বসাবো। ডেল্টা ইউ ইকুয়াল টু আমাদের তথ্য দেওয়া আছে 10⁻³ তাহলে ডেল্টা ইউ এস এর ভ্যালু যেটা দেওয়া আছে 0.1/4 আচ্ছা ডেল্টা এ অর্থাৎ এরিয়ার চেঞ্জ হচ্ছে কে সংখ্যকের এরিয়া কত, 4πr², 4πr² মাইনাস 4π, তাহলে প্রথমে এই 4π গুলো কেটে নিই। এদিকে পাচ্ছি 10⁻³ 10⁻³ ইকুয়াল টু 0 থাকছে। আচ্ছা 10⁻α থাকলো। আচ্ছা আর এর স্কোয়ার মানে এটার স্কোয়ার, অর্থাৎ এটা হচ্ছে r² বাই 10⁻³ মাইনাস r², 10⁻³ ইকুয়াল টু 0.1। আচ্ছা আরটাকে কমন করে নিই, r² বের করে নিই, r² বের করে নিলাম। তাহলে এখানে থাকছে 10⁻α মাইনাস টুয়াইস আলফা বাই 3 মাইনাস 1, ঠিক আছে। আচ্ছা আর এর -4, তাহলে এদিকে দেওয়া আছে 10⁻³ ইকুয়াল টু 0.1 ইন্টু 10⁻² মানে 10⁻। আচ্ছা এখানটা দেখে নাও, 10⁻, লসাগু 3α মাইনাস 2α, 3α মাইনাস 2α বাই 3 মাইনাস 1, এটা থাকছে 10⁻⁴। আর এটা তাহলে কি দাঁড়াবে, 10⁻⁵, এদিকে হচ্ছে -5, 10⁻³ বাই 10⁻⁵ ইকুয়াল টু 10⁻α বাই 3। ক্ষেত্রে শুধু একটুখানি একটা অ্যাজাম্পশন আছে, সেটা না ধরলে অঙ্কটা হবে না। দেখো তাহলে এখানে আমার রেজাল্ট কি আসছে, -2 নিচে থাকছে মানে উপরে চলে গেলে এটা হয়ে যাচ্ছে 10⁻² ইকুয়াল টু 10⁻α বাই 3 মাইনাস 1। আচ্ছা 10⁻α বাই 3 মাইনাস 1, এই জায়গা থেকে 100 থেকে এবার একটাকে বাদ দিয়ে তারপর তুমি আলফার মানটাকে বের করবে। তো এটা তো আলফার মানটা বের করতে হবে, তুমি একটাকে এখান থেকে আমি অ্যাপ্রক্সিমেশন বাদ দিচ্ছি, -1টা প্রায় ইকুইভ্যালেন্ট করে দিচ্ছি, 10⁻² সমান 10⁻α বাই 3 করে নিলাম। এই একটাকে আমি বাদ দিচ্ছি, অ্যাপ্রক্সিমেশন আছে 1, এক কম বা বেশি। তাহলে আমার 10α বাই 3 ইকুয়াল টু 2 দাঁড়াচ্ছে, আলফা বাই 3 সমান 2, তাহলে আলফা সমান আসছে 6, ঠিক আছে। তোমার এই অ্যাপ্রক্সিমেশনটা এখানে না নিলে, তো যাই হোক আলফা ইকুয়াল টু আমাদের কি রেজাল্ট আসছে 6। বেশ থাক এতটাই।